বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অনুশীলনী 11.2 এর 23 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা দেখব। এই অধ্যায়ে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো সেটা হচ্ছে 17, 18 এবং সৃজনশীল এই 23 নম্বর প্রশ্ন। এইগুলো যদি ভালো করে করা যায় তাই কিন্তু মোটামুটি এই অধ্যায়ের অঙ্ক থেকে কমন পাওয়া সম্ভব। তো এখানে বলা আছে উদ্দীপকে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত। এগুলো কিন্তু বাহুর দৈর্ঘ্য না, এগুলো বাহুর অনুপাত। এখন বাহুর অনুপাতই বাহুর দৈর্ঘ্য হতে পারে, কিন্তু এই জায়গায় কি দৈর্ঘ্য দেওয়া নাই, এইখানে দেওয়া অনুপাত এবং পরিসীমা 30। আমরা জানি পরিসীমা কি, পরিসীমা যে কোনো কিছুর যোগফল। তো ত্রিভুজের পরিসীমা মানে 3 বাহুর যোগফল, 3 বাহুর যোগফল। আমরা মোটামুটি 5 এর সাথে x, এই সবগুলোর সাথে সূচক যদি x ধরে নিই তাহলে 5 আর 12 17 আর 13 30, মানে পরিসীমার সমান। কিন্তু পরিসীমার সমান যখন এই অনুপাত হয়ে গেছে তার মানে এই জায়গার যে অনুপাত সেইটাই তার বাহুর দৈর্ঘ্য। কিন্তু আসলে কিন্তু বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল না, বাহুর দৈর্ঘ্য বাইর করা। তো আমরা যদি এক্স্যাক্টলি অঙ্ক দেখি, ক নম্বরে ত্রিভুজটি অঙ্কন করে এবং কোন ভেদে ত্রিভুজটি কোন ধরনের কোণ সেটা নির্ণয় করো। তো প্রথমে যেটা লিখবো যে দেওয়া আছে ত্রিভুজটির বাহুগুলোর দৈর্ঘ্য, বাহুগুলোর অনুপাত। ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত সমান দেওয়া আছে হচ্ছে 5:12:13। এখন অনুপাতগুলোর যোগফল, এইখানে একটা জিনিস মাথায় রাখবো যে যেহেতু আমরা দেখতেছি যে যোগ করলে পরে 30 মিলে যাচ্ছে পরিসীমার সাথে, কারণ 3 বাহু যোগ করলে পরে পরিসীমা পাচ্ছে মিলে যাচ্ছে, তাই আমরা সূচক x ধরলাম না। তো যোগফল কত, 12+13 = 30, যা পরিসীমার সমান। অতএব ত্রিভুজটির বাহুগুলোর দৈর্ঘ্য সমান। ত্রিভুজটির বাহুগুলোর দৈর্ঘ্য সমান তাহলে 5, 12 এবং 13। এটা হচ্ছে ত্রিভুজটির বাহুগুলোর দৈর্ঘ্য। এখন বলছে ত্রিভুজটি অঙ্কন করো। তো 3 বাহুর দৈর্ঘ্য যখন পাইছি তখন তো অঙ্কন করাই যায়। আমরা জানি যে একটা ত্রিভুজের 3 বাহুর সব থেকে যে বড় বাহু সেইটা হয় অতিভুজ, এবং ত্রিভুজ তখনই অঙ্কন করা যায় যখন 2 বাহুর যোগফল অপর বাহু অপেক্ষা বড় হয় এবং এটা সমকোণী ত্রিভুজ হয়। তো আমরা যদি ত্রিভুজটি অঙ্কন করি, এখানে যদি আমি মুছে দিই, এ বি সি একটি ত্রিভুজ। আমরা জানি ভূমি সব থেকে ছোট 5, তারপরে 12 এবং অতিভুজ সব থেকে বড়। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। অঙ্কন পর্যন্ত যদি বলে তাহলে শেষ। কিন্তু এখানে বলছে এবং কোন ভেদে ত্রিভুজটি কেমন, কোন ভেদে, সমকোণী, সূক্ষ্মকোণী না স্থূলকোণী। আমরা দেখতেছি এটা একটি সমকোণী ত্রিভুজ, তবে সমকোণী ত্রিভুজ কিনা সেটা আমরা প্রমাণ দেখানো লাগবে। সেটা আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র সমান অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই জিনিসটা মাথায় সেট রাখা লাগবে যে এই যে লম্ব আর ভূমি বাহুকে স্কয়ার করে যা হবে যোগফল সেটা হচ্ছে অতিভুজ স্কয়ারের সমান। তাই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কত, এ বি স্কয়ার প্লাস ভূমি বিসি স্কয়ার সমান এসি স্কয়ার, বা এ বির মান কত 12, ব্র্যাকেট দিলে ভালো হয়, আমি ডাইরেক্ট এরকম দিয়ে দিলাম। বিসির মান 5 স্কয়ার সমান এসির মান 13 স্কয়ার, বা 12 কে স্কয়ার করলে 144 প্লাস 5 কে স্কয়ার করলে 25 সমান 13 স্কয়ার করলে 169, বা এই দুইটা যোগ করলে 169 সমান 169। তার মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এইটা এখানে মিলে গেছে, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ না হলে তো এটা মিলতো না, যদি সমকোণী ত্রিভুজ না হতো তাহলে এটা মিলতো না। তাই এখানে লিখে দেব কি যে অতএব ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। এখন আমরা এইখানে খালি চিত্রটা লম্বার ভূমি এবং উচ্চতা 3টা মাথায় রাখলেই আনা। তবে এইখানে যদি পরিসীমা 30 না থেকে 60 থাকতে তাহলে কি করতাম সেটা একটু দেখি। তাহলে করতাম যে
5 এর সাথে x ধরতাম, 12 এর সাথে x ধরতাম এবং 13 এর সাথে x ধরার পর আমরা দেখতাম যে এগুলো কত হচ্ছে 30x, এবং পরিসীমা যদি ওইখানে 60 দেওয়া থাকতো তার মানে এই 30x সমান 60 বা x সমান 2, x এর মান 2 বাইর করে নিতাম। এই জিনিসটা আরো সহজে বুঝি। পরিসীমা মানে যোগফল, তার মানে এই তিনটা যোগ করে ওই পরিসীমা হবে। তো এখানে পরিসীমা সমান হয়ে গেছে, তাই এইটাই তার বাহু। কিন্তু যদি পরিসীমা সমান 60 হতো তাহলে x এর মান বাইর করে নিতাম x সূচক ধরে। x এর মান বাইর করার পরে কি করতাম, 5 এর সাথে x এর মান 2 বসালে পরে 5 দুগুণা 10, তারপরে কত 12 দুগুণা 24, আর একটা কত 13 দুগুণা 26। তার মানে তখন বাহুর দৈর্ঘ্য কিন্তু 5, 12 আর 13 থাকতো না, তাহলে 10, 24 আর 26। x এর মান বের করে x এর মান বসানোর পরে যা হবে সেটাই হচ্ছে তার বাহুর দৈর্ঘ্য। এখন খ নম্বরে যদি দেখি বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য, বৃহত্তর বাহু কত ছিল 13, এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ, তার মানে ক্ষুদ্রতর বাহু কত 5। প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের, তার মানে এখানে আঁকা লাগবে আমার আয়তক্ষেত্র। তো বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য, তাই এই জায়গায় লাগবো বৃহত্তর বাহুর দৈর্ঘ্য। বৃহত্তর বাহুর দৈর্ঘ্য সমান কত 13, ক্ষুদ্রতর বাহু প্রস্থ সমান কত 5। এখন এই বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য, ক্ষুদ্রতম বাহুকে প্রস্থ ধরার পরে অঙ্কিত আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রটা আমরা অঙ্কন করি। আমরা আয়তক্ষেত্র কি জানি, যার দৈর্ঘ্য সমান প্রস্থ। যেহেতু এখানে সমানই হওয়া লাগবে বিষয়টা এমন না, আমি ABCD যে কোনো কিছুকেই ধরতে পারি, তোমরা চাইলে যে কোনো কিছু ধরতে পারো। তো এখানে AB প্রস্থ কত, ক্ষুদ্রতম বাহু, দৈর্ঘ্য হচ্ছে বৃহত্তম বাহু। এখন এই জায়গা আমরা একটা বাহুকে যে কোনো একটা কর্ণ ধরলেই না, এই ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু। তো কর্ণের সমান বাহু, তো কর্ণ কত আমি কি জানি, কর্ণের সমান বাহু, তাহলে কর্ণের মান বের করবো। এখন কর্ণের মান বের করার জন্য একটা জিনিস খেয়াল করি, আয়তক্ষেত্রকে কর্ণ সবসময় দুইটা ত্রিভুজে বিভক্ত করে, দুইটা সমকোণী ত্রিভুজে বিভক্ত করে। তো সমকোণী ত্রিভুজ আমরা যদি চিন্তা করি, এই দিক নাই এডিসি ত্রিভুজ, অথবা এই চিত্র এই 5 আর 13 যদি আমি এইদিকে দিতাম তাহলে তখন ABC ত্রিভুজ হতে নিতাম, যাইনি না কেন। দুই বাহুর মান আছে, আর এক বাহু কর্ণ হোক আর যাই হোক, এই বাহুটা কি এই ত্রিভুজের অতিভুজ। এই যে এই ত্রিভুজটা আমি পালাম, এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এই কর্ণ, তাহলে এই ত্রিভুজের অতিভুজের মান বাইর করলে তো কর্ণের মান পাচ্ছি, আর কর্ণের মান পাওয়া মানে তো ওই কর্ণের সমান বাহু পাচ্ছি, কর্ণের মান পাওয়া মানে কর্ণের সমান বাহুর মান পাচ্ছি। তাই এখানে লিখবো যে ত্রিভুজ, যেহেতু এটা আমাদের এডিসি, তোমাদের চিত্র অঙ্কনের স্বার্থে যা হয় তুমি ABCD এদিকে দিলে অন্য কিছু হতে পারতো, তাহলে ADC ত্রিভুজ বা ADC ত্রিভুজ হতে পাই। অতিভুজ স্কয়ার সমান, অতিভুজ কত এখানে AC স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস DC বা CD স্কয়ার ভূমি স্কয়ার, বা অতিভুজের মান লাগবে স্কয়ারের না, তাই ডাইরেক্ট স্কয়ার উঠা দিয়ে রুট। AD এর মান কত 5 স্কয়ার, ব্র্যাকেট দিলে ভালো হয়। CD এর মান 13 স্কয়ার, সংখ্যার উপরে ব্র্যাকেট দেওয়াই উত্তম। 5 কে স্কয়ার করলে হয় 25 প্লাস 13 কে স্কয়ার করলে 169 এর উপরে রুট। এখন 25 আর 169 যদি যোগ করি 70 20 90 95 94, তার মানে রুট দিব 194। 194 কে রুট করলে যা হয় সেটাও লিখতে পারি, আবার এইভাবেও রাখতে পারি। কিভাবে সেটা আমরা দেখি। এই যে কর্ণ পাইছি, এই কর্ণের সমান কি নিতে বলছে, কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল কত, কর্ণের সমান বাহু বিশিষ্ট, অতএব বাহুর দৈর্ঘ্য সমান, অতএব বাহুর দৈর্ঘ্য সমান কর্ণের দৈর্ঘ্য। এই কর্ণের সমান বাহু বিশিষ্ট, তাহলে কর্ণের দৈর্ঘ্য, এই কর্ণের সমান বাহু বিশিষ্ট, তাহলে এই বাহুর দৈর্ঘ্য হবে কর্ণের দৈর্ঘ্য একই, অতএব বাহুর দৈর্ঘ্য সমান, বা উপরের এই লাইন যদি আমরা নাও লিখি তাতেও সমস্যা নেই, বাহুর দৈর্ঘ্য সমান কত পাইছি আমি, রুট দিব 194, রুট করে যা হয় সেটাও লিখতে পারি। অতএব ক্ষেত্রফল, এই কর্ণের সমান বাহু বিশিষ্ট, এই জায়গায় কিন্তু প্যাচটা লাগিয়ে যায়, আগেগুলো ভুলে যাই। কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল বের করতে হলে বাহুর দৈর্ঘ্য লাগবে। কার বাহুর দৈর্ঘ্য, বর্গের বাহুর দৈর্ঘ্য। তো বর্গের বাহুর দৈর্ঘ্য কার দৈর্ঘ্য হবে, এই কর্ণের সমান বাহু, তো কর্ণের মান বাইর করলাম। তো কর্ণের যে মান বাইর করলাম, এই জায়গা যদি লেখা দেখে প্যাচ মনে হয় তাহলে এই লেখাটা লাগবো না, আমরা ডাইরেক্ট বাহুর দৈর্ঘ্য সমান তাহলে 194, তাহলে বাহুর দৈর্ঘ্যই হবে কর্ণের দৈর্ঘ্য। অতএব ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল, এই জায়গা বর্গের ক্ষেত্রফল, কিন্তু বর্গের কথা আমরা লিখতে পারি। বর্গের ক্ষেত্রফল সমান বাহুর স্কয়ার, বাহু কত পাইছি আমি, রুট টু দি পাওয়ার 194, তাহলে তার স্কয়ার, তো রুট আর স্কয়ার উঠে গেলে থাকে গিয়ে 194।
এই জন্যই আমরা এখানে রুট করে যা হয় সেটা লিখি নাই, আমরা জানি যে এইভাবে আসে। আশা করি বুঝতে পারছি। এখন গ নাম্বার প্রশ্নটা কমেন্টে ভিডিও লিংক দেওয়া থাকবে। গ নাম্বার প্রশ্ন হচ্ছে 17 এবং 18 একদম হুবহু সেম 18-র মতোই। উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি। দৈর্ঘ্য কি ছিল এখানে 13, তার 10% বৃদ্ধি মানে আমরা এইভাবে লিখতে পারি, সেটা দেখাই। 13 যোগ 13 এর 10%, তার মানে 13 যোগ 13 আর 10 কত হচ্ছে 130 ভাগ 100। এইভাবে 13 ভাগ 10 সমান কত হয় সেটাও লিখতে পারি। তারপরে পোস্ত 20% বৃদ্ধি। পোস্ত কত 5, এই জায়গায় পোস্ত কিন্তু 5, তো পোস্ত 5, তাহলে পোস্ত 5 20% বৃদ্ধি মানে 5 প্লাস 5 এর 20%। এইভাবে করে কিন্তু আমরা খুবই সাধারণভাবে বের করতে পারি। তাই গ নাম্বার কমেন্ট বক্সে দেওয়া থাকবে, দেখে নিও।